এই লড়াইটা বাংলাদেশের লড়াই বাকশালের বিরুদ্ধে, এই লড়াইটা স্বাধীনতার লড়াই বাকশালের বিরুদ্ধে, এই লড়াইটা সার্বভৌমত্বের লড়াই বাকশালের বিরুদ্ধে, এই লড়াইটা স্বাধীনতা সার্বভৌমত্বকে 20 কোটি মানুষের স্বার্থের লড়াই। এটা বিএনপি আর তারেক রহমানের লড়াই না। 20 কোটি মানুষকে বুঝতে হবে, যদি আপনারা সবাই, আমরা সবাই মিলে জীবন দেওয়ার প্রস্তুতি নিয়ে রাস্তায় নামি, আল্লাহর কসম একজনও গ্রেফতার হব না, একজনও মরব না। যদি প্রতিবাদ না করেন, ঘরে বসে থাকেন, নীরবে সোফায় বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মনে করেন এই বাকশালের বিরুদ্ধে লড়াইয়ে আপনি জিতবেন, বোকার স্বর্গে বাস করছেন। এই লড়াইটা সাদা মাঠা লড়াই না। যদি কেউ মনে করে থাকেন টুকটো টাক্টো ঝুটকো ঝাক্কো মিছিল করবেন, কয়টা ছবি তুলবেন, সেলফি তুলবেন, 2 মিনিটের ঝটিকার পরে ভিডিও পাঠিয়ে দিবেন, সেই লড়াই দিয়ে বাকশালের পতন হবে না। এই লড়াই লম্বা লড়াই, এ লড়াই অনেক কঠিন লড়াই। মুক্তিযোদ্ধাদের থেকে লড়াইয়ের গল্প কেউ বেশি বুঝতে পারবে না। গণতন্ত্রের বিপক্ষের লড়াইয়ে আপনাদের সবাই অংশগ্রহণ লাগবে, না হলে মনে করবেন প্রত্যেক দিনে রাতে আপনি ব্যক্তিগতভাবে গণতন্ত্রহীনতার শিকার হবেন। দাস দাসীদের ইতিহাস দেখেন, 400 বছরের কালো দাস দাসীদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। দাসত্বের জীবনের জন্য রাষ্ট্র লাগে না, নাগরিক হতে হয় না। কৃতদাসদের জন্য স্বাধীনতা লাগে না, স্বাধীন সত্তায় বাঁচার জন্য রাষ্ট্র লাগে। সেটার প্রমাণ হচ্ছেন আপনারা, যাদের দাড়ি চুল পেকে গেছে। কারণ আপনারা দাসত্বের জীবনকে না বলেছিলেন, আপনারা বলেছিলেন আমরা স্বাধীন সত্তায় বাংলাদেশী হিসেবে বাঁচতে চাই, লড়াই করব, জীবন দেব, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়াবো না। আজকের বাকশালের বিরুদ্ধে বাংলাদেশের এই লড়াইতে 20 কোটি মানুষের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সম্ভব না। যেভাবে হিটলারের বিরুদ্ধে সারা পৃথিবী লড়াই করেছে, 10 কোটি মানুষকে জীবন দিতে হয়েছে। হিটলারের সময় রাস্তায় লেখা থাকতো যে এই রাস্তা দিয়ে কোনো ইহুদি হাঁটতে পারবে না, দোকানে লেখা থাকতো যে এই দোকানে কোনো ইহুদি আসতে পারবে না, বাসে ট্রেনে লেখা থাকতো যে এই বাসে ট্রেনে কোনো ইহুদি উঠতে পারবে না। হিটলার প্রত্যেকটা ইহুদির জন্য আলাদা ড্রেস কোড করে দিয়েছে, তাকে একটা সাইন করতে হইতো তার কাপড়ের উপরে, ট্যাগ নাম্বার ছিল। এক এলাকা থেকে আরেক এলাকায় আত্মীয়ের বাড়িতে বিয়ে শাদিতে দেখা করতে যেতে হলে আগে সরকার থেকে পারমিশন নিতে হতো। এইভাবে যে একটা শোষক বাস্তবতা তৈরি করেছিল হিটলার, আজকে বাংলাদেশে দেখেন বিরোধী দলের একটা রাজনৈতিক নেতা কর্মী গত 17 বছরের তার নির্যাতনের গল্পগুলো শেখেন, দেখেন, শোনেন, আপনি শুধুমাত্র গত শতাব্দীর হিটলারের সাথে তুলনা করতে পারবেন। বিরোধী দলের প্রত্যেকটা নেতা কর্মীকে কিভাবে নিঃস্ব করে দিয়েছে, বাড়িতে যেতে পারে না, ছেলেমেয়ের সাথে দেখা করতে পারে না, মানে নিজের দোকান পাট ব্যবসা বাণিজ্য সব নিশ্চিহ্ন করে দিয়েছে। পুকুর ঘের যা ছিল সেগুলো আওয়ামী লীগের লোকজন দখল করে ফেলেছে। হিটলারও এটা করেছে, ইহুদিদের সম্পত্তি রাষ্ট্রের সাপেক্ষে দখল করে ফেলতো। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেন সারা বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি গাড়ি মোটরসাইকেল জমি জমা পুকুর ঘের দোকানপাট নিজের বাপদাদার সম্পত্তি মনে করে দখল করে নেয়। তাহলে এই বাকশাল 2 নতুন কোনো ঘটনা না। লড়াইয়ের প্রশ্ন আসেন, রবার্ট নিমলার ছিল তখনকার একজন খুব বিখ্যাত পাদ্রী, লুথেরিয়ান পাদ্রী ছিলেন। তিনি একসময় হিটলারকে সমর্থন করেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখলেন যে হিটলারের আইনগুলো এমন জায়গায় যাচ্ছে যে এই রাষ্ট্র জার্মানি ধ্বংস হয়ে যাবে। তাকে এটা প্রতিবাদ করবার কারণে 8 বছর জেল খাটতে হলো। জেল থেকে বেরিয়ে এসে উনি তখন বই লিখলেন, কবিতা লিখলেন। ওনার একটা বিখ্যাত স্টেটমেন্ট আছে রবার্ট নিমলার, যে when they came for the trade unionists, তারা যখন একজন ট্রেড ইউনিয়নিস্টকে ধরতে এসেছিল, I did not speak up, আমি প্রতিবাদ করি নাই, because I was not a trade unionist, আমি কোনো ট্রেড ইউনিয়ন করতাম না। When they came for the communists, তারা যখন একটা সমাজতন্ত্রীকে ধরতে আসছিল, আমি প্রতিবাদ করি নাই, because I was not a communist. When they came for the socialists, তারা যখন একজন বাম রাজনীতিবিদকে ধরতে আসছিল, I didn't speak out, আমি প্রতিবাদ করি নাই, because I was not a socialist. When they came for the religious Puritans, যারা অর্থোডক্স খ্রিস্টানদেরকে ধরতে আসছিল, I did not protest, আমি প্রতিবাদ করি নাই, because I was not a Puritan, আমি পিউরিটান ছিলাম না। When they came for the Jews, তারা গত রাতে যখন ইহুদিকে ধরতে আসছিল, I did not speak up, আমি প্রতিবাদ করি নাই, because I was not a Jew, আমি ইহুদি ছিলাম না। But the night they came for me, কিন্তু যে রাতে ওরা আমাকে ধরতে এসেছিল, there was no one left to speak up.
প্রতিবাদ করবার আর কেউ বাকি ছিল না। বাংলাদেশের এই বর্তমান সংকটকে বোঝার জন্য আমি ইতিহাস থেকে দুইটা এক্সাম্পল দেব। প্রথম এক্সাম্পল হচ্ছে যে বাকশাল 2 যদি আপনারা বুঝতে চান তাহলে গত শতাব্দীর হিটলারকে ভালোভাবে বুঝতে হবে। গত শতাব্দীর এই সময়টাতে হিটলার তখন জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক দলের নেতা। একটা বাম অ্যালায়েন্স সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি বলে সে দাবি করেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে সে প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ করে ফিরে আসার পরে সে মনে করেছিল যে জার্মানবাসী তার এই নতুন রাজনীতিতে যেমনটা করে সাড়া দেবেন তেমনটা সাড়া দেন নাই। 1922 সালের বছরের শেষের দিকে, অক্টোবরের দিকে ইটালির রোমে তখন মুসোলিনি একটা বড় মার্চ করে। সেটা দেখে জার্মানিতে নাৎসিরা এবং হিটলারের নেতৃত্বে তখন তারা প্ল্যান করে যে বার্লিনে তারা সরকার উৎখাত করবার জন্য একটা মিলিটারি কু করবে। এবং 23 সালের মাঝামাঝি জুলাই অগাস্টের দিকে, 1923 সালের কথা বলছি, 3000 সাবেক সোলজার যারা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং হিটলারের নাৎসি বাহিনীর সাথে কাজ করে, হিটলারের দলের কর্মী, তারা বার্লিনের সরকার পতনের জন্য কু করবার জন্য চেষ্টা করে। কিন্তু স্যাডলি তখন সরকার এটা জেনে ফেলে এবং এই কুটা তখন ব্যর্থ হয়। এইটাকে বিখ্যাত একটা টার্ম দিয়ে বলা হয় যে বার্লিন পুটস, মানে কু আর কি। বার্লিনের হিটলারের জেল হয় এবং যে জিনিসটা হিটলার তখন চেয়েছিল আপনার, যে তার সারা দেশে পরিচিতি, এবং কু হওয়ার কারণে যেটা হয়েছে সারা জার্মানিতে গণমাধ্যমে তখন হিটলার একটা পরিচিত নাম আকারে হাজির হয় এবং প্রত্যেকবার যখন তাকে আদালতে হাজির করা হতো তখন সে তার ওই জার্মান নাৎসি দলের আদর্শ প্রচার করত এবং কেন জার্মানিকে আবার নতুন করবার জন্য, বড় করে গড়ে তুলবার জন্য তার দলের ক্ষমতায় যাওয়া দরকার। তার 9 মাসের জেল হয়। এবং এর পরের ঘটনা হচ্ছে, ফাস্ট ফরওয়ার্ড 10 বছর পরে 1933 সালে জার্মানিতে নির্বাচনে প্রায় 49-48% ভোট পেয়ে হিটলার ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে সে কি করে, রাইখস্ট্যাগ ফায়ার বলে জার্মানিতে, জার্মান যে সংসদ ভবন, এই সংসদ ভবনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই পোড়ানোর ঘটনার পরে 40,000 কমিউনিস্ট পার্টির নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়। অজস্র নেতা কর্মীকে যারা হিটলারের বিরোধিতা করেছে গত 10 বছরে তাদেরকে হত্যা করা হয়, জেলে পোড়া হয়, গুম করা হয়, খুন করা হয়। এবং এটা ঘটেছে হিটলার চ্যান্সেলর হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 4 সপ্তাহের মধ্যে। 3 থেকে 4 বছরের ভিতরে জার্মান গণমাধ্যম এবং বুদ্ধিজীবীরা এটা আবিষ্কার করলো যে পার্লামেন্টের এই আগুনের ঘটনাটা হিটলার নিজে তার গোয়েন্দা সংস্থা দিয়ে লাগিয়েছে। প্রত্যেকটা বেঞ্চমার্ক মনে রাখবেন, আমি বাকশাল 2 এর সাথে রিলেট করবো কিভাবে আর কি। তাহলে রাইখস্ট্যাগ ফায়ারের মাধ্যমে সে কি করলো, নিজে আগুন ধরিয়ে বিরোধী দলের 40,000 নেতা কর্মীকে গুম, খুন, জেল দিল, অনেকগুলো কমিউনিস্ট পার্টির শাখা সংগঠনকে ব্যান করে দিল। থার্ড যেটা করেছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নুরেমবার্গ লজ বলে 400-র উপরে আইন করে তখন হিটলার ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য। এবং এটার প্রধানতম, শেষ কিছু শত্রু আইডেন্টিফাই করে যে এই লগুলো দিয়ে আমি কাকে নিয়ন্ত্রণ করব, আইনগুলো দিয়ে। তার প্রধানতম শত্রু আইডেন্টিফাই সে প্রথম করেছিল কমিউনিস্টদেরকে। দ্বিতীয়ত করেছে তাদেরকে যখন সে সাইজ করে ফেলেছে যে ইহুদিদেরকে এখন সাইজ করতে হবে। এবং আপনারা জানেন যেটার কনসিকুয়েন্স কোথায় গিয়ে গেছে। ইহুদিরা দাবি করে তাদের প্রায় 6 মিলিয়ন, 60 লক্ষের মতো ইহুদি পুরো ইউরোপ জুড়ে তখন হিটলারের নেতৃত্বে খুন হয়, গ্যাস চেম্বার দিয়ে খুন করা হয়। এখন বাংলাদেশে ফিরে আসেন বাকশাল বোঝার জন্য। ফারুক ভাই কিছুক্ষণ আগে আপনাদের এই গত আন্দোলনে বাস পোড়ানোর অনেকগুলো ঘটনা বলল।